আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বিগত বছরের প্রশ্ন সমাধান সিরিজের নতুন আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের জন্য আজকের আয়োজনে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসা 2025-26 সেশনের উচ্চতর গণিত অংশের প্রশ্ন এবং তার সমাধান। সেই সমাধানে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাকিব আল হাসান, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কথাবার্তা না বেরিয়ে চলো আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের আছে ঢাকা ইউনিভার্সিটি ক, ঢাবি ক। ঠিক আছে, আমরা সলভ করব। ওকে, দেখো প্রথম যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে। এখানে প্রশ্ন খেয়াল করো, বলছে কে অফ এ, এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক কোনটি হবে? কে অফ এ মানে কি? আলটিমেটলি কে দ্বারা প্রত্যেকটি ভোগ থেকে তোমাকে গুণ দিতে হবে নির্ণায়কের, এই ঘটনা। সো এটা যদি আমরা সমাধান করি তাহলে অ্যান্সার হয় 6 কে কিউ। বুঝতে পারছো? এটা সমাধান করলে আমাদের হয় 6 কে কিউ। ওকে, দেখো, সো কে সমান হলো 6 কে কিউ। এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এখন আরো একটা পাশাপাশি প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে কে দ্বারা তোমাকে গুণ দিল কিন্তু নির্ণয় করতে বললো এটা, অর্থাৎ কে অফ ডিটারমিনেন্টে। তার মানে আলটিমেটলি এ ম্যাট্রিক্সে নির্ণয় করতে হবে এবং তারপর কে দ্বারা গুণ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে 6 কে। বুঝতে পারছো কিনা? ওকে, দেখো এটা ছিল বিষয়। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি? সরলরেখা থেকে একটা প্রশ্ন করছে। দেখো সরলরেখা থেকে কি প্রশ্ন করছে, 8, 5 হচ্ছে একটা বিন্দু এবং এত হলো একটা বিন্দু, রেখাংশের দুইটা বিন্দু। দেখো আমরা যদি চিত্রায়িত করতে যাই তাহলে আমাদের কি ঘটনা ঘটে। ঠিক আছে, দেখো আমরা চিত্রায়িত করি, সেটা হচ্ছে এটা, সরি, এটা ইন্টেন্সিটি বাড়াইনি একটু। ওকে, হুম, ঠিক আছে। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা। তো এই সরল রেখার এই একটা বিন্দু ধরে নিচ্ছি, এটা হচ্ছে 8, 5 এবং এটা হচ্ছে -4, -3, এই দুইটা বিন্দু। বুঝতে পারছো? ওকে, যদি এই দুইটা বিন্দু হয়, চিন্তা করো সেই দুইটা বিন্দুর কি করবে, লম্ব দ্বিখণ্ডক আমাদেরকে আঁকাইতে হবে। তাহলে আমরা কি কাজ করব, এই যে লম্ব দ্বিখণ্ডক। ঠিক আছে, ওকে, এটা যদি আমরা লম্ব দ্বিখণ্ডক চিন্তা করতে যাই, ওকে, এটা হচ্ছে আমাদের সেই লম্ব দ্বিখণ্ডক। বুঝতে পারছো? দেখো এই লম্ব দ্বিখণ্ডকটা, এই লম্ব দ্বিখণ্ডকটা ওয়াই অক্ষে, এই লম্ব দ্বিখণ্ডকটা ওয়াই অক্ষে, মনে করো এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষে কোন একটা বিন্দুতে ছেদ করছে, এটা হচ্ছে সেই ছেদ বিন্দু। তাহলে আমাদের প্রশ্ন বলছে কি, যে এত এবং এত বিন্দুর লম্ব দ্বিখণ্ডক যে সরল রেখাটা আছে, সেই লম্ব দ্বিখণ্ডক রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, দেখো ওয়াই অক্ষকে ছেদ করা মানে সেখানে এক্স এর মানটা কত হবে, 0। তখন আমাদেরকে এই একটা মান বের করতে হবে, অর্থাৎ ওয়াই এর মান বের করতে হবে। ঠিক আছে, তো আমরা কি কাজ করব, খেয়াল করো, এই যে একটা রেখা আছে, সেই রেখার লম্ব রেখা, এই রেখাটার লম্ব রেখা, সেই লম্ব রেখাটা কি কাজ করছে, সেই লম্ব রেখাটা তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করছে বা ছেদ করছে। তার মানে আমরা যদি সেই রেখার সমীকরণটা বের করে ফেলতে পারি, তাই তোমাদের ওই স্থানাঙ্ক বের করা সম্ভব, তাই না? বিকজ এই যে রেখা, লম্ব রেখা যাচ্ছে, সেই লম্ব রেখাতে এক্স এর মানটা কত, 0। তার মানে তুমি যদি ওই লম্ব রেখাতে এক্স এর মানটা 0 বসিয়ে দাও, তাহলে কিন্তু তুমি ওয়াই এর মানটা সুন্দর মতো পেয়ে যাবে, তাই না? আচ্ছা, তার মানে আমাদের এখন প্রয়োজনীয় কি, এই রেখাটার সমীকরণ বের করা। তাহলে সেটা কিভাবে বের করবো, দেখো এই যে দুইটা রেখা, এই রেখার মধ্যবিন্দুই তো লম্ব দ্বিখণ্ডক হবে, তাই না? তার মানে এই মধ্যবিন্দুটা নির্ণয় করো। এই মধ্যবিন্দু কত হবে আমাদের, 2, 1। আমাদের মধ্যবিন্দু হচ্ছে 2, 1। খেয়াল করছো, আমাদের মধ্যবিন্দু হচ্ছে 2, 1। যদি মধ্যবিন্দু 2, 1 হয়, এই রেখাটার ঢাল কত চিন্তা করতো, এই রেখাটা যদি ঢাল হিসাব করি তাহলে 5+3/8+4, তাহলে সব হিসাবপত্র করলে 2/3 হয়। তাহলে এই রেখাটার ঢাল যদি 2/3 হয়, তাহলে এই যে তার লম্ব রেখা, এই লম্ব রেখার ঢাল হবে কত, -3/2। এটা আমরা জানি। তাহলে চিন্তা করতো আমার যে রেখা, সেই রেখাটা কোন বিন্দুগামী, 2, 1 বিন্দুগামী। তাহলে 2, 1 বিন্দুগামী, 2, 1 বিন্দুগামী এবং ঢাল কত, 3/2 ইন্টু x-2। এই তো বিষয়। এই হচ্ছে আমাদের রেখাটা, খেয়াল করছো, এই হচ্ছে আমাদের সেই রেখা, সেই রেখা। তাহলে সেই রেখার আসলে যদি সমীকরণ হিসাব কত করি, 2y-2 ইজ ইকুয়ালস টু -3 প্লাস 6, -3 প্লাস 6। ওকে, তাহলে 2y সমান কত হবে, -3x
আর প্লাস 8, এই হচ্ছে আমাদের সেই রেখা। কোন রেখা? আমাদের সেই লম্ব রেখা। চিন্তা করো, সেই লম্ব রেখাটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে বা ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে এক্স এর মানটা 0। সুতরাং ওয়াই সমান কত হবে? 8/2 সমান হচ্ছে 4। তার মানে ওই বিন্দুটার স্থানাঙ্ক কত? 0,4। 0,4 হচ্ছে সেই বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ অক্ষে ওয়াই অক্ষের ওই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,4। তার মানে 0,4 বিন্দুতে সেই ওই রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করবে। বুঝতে পারছো? ওকে, দেখো আমাদের ছিল হচ্ছে 0,4, প্রথমে অপশন আমাদের 0,4। ওকে, ঠিক আছে। দেখো পরবর্তীতে কোশ্চেন আসছে হচ্ছে আমাদের বৃত্ত থেকে। বৃত্ত থেকে একটা কোশ্চেন করছে, বলছে এত বিন্দু থেকে এত বৃত্তের পরিধির সর্বনিম্ন দূরত্ব। আচ্ছা, এই টাইপের প্রশ্ন যদি দেখতে পাও, তার মানে কি বলছে? তার মানে এখানে প্রশ্ন বলছে যে একটা বিন্দু দেওয়া আছে এবং একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাহলে বলছে যে ওই বিন্দুটা পরিধির সর্বনিম্ন দূরত্ব কত? ওই বিন্দুটার পরিধি থেকে সর্বনিম্ন দূরত্ব কত? মনে করো আমি ধরে নিচ্ছি এই হচ্ছে সেই বিন্দু, যে বিন্দু দেওয়া আছে, তাহলে এই বিন্দু থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটাই বের করতে বলছে। সর্বনিম্ন দূরত্ব কতটুকু? দেখো সর্বনিম্ন দূরত্ব কিন্তু বের করতে বলছে, তাই না? তো এই সমস্ত ক্ষেত্রে মনে রাখবা কি একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে ওই বিন্দু থেকে ওই বিন্দু থেকে ওই বিন্দু থেকে যদি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হয়, অর্থাৎ ওই বিন্দু থেকে বৃত্তটার কেন্দ্রের দূরত্ব যদি ডি হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই ডি মাইনাস আরই হচ্ছে সেই সর্বনিম্ন দূরত্ব। ডি মাইনাস আর হচ্ছে সেই সর্বনিম্ন দূরত্ব। তাহলে চিন্তা করো, আমাদের ডি মাইনাস আরটা বের করতে হবে, তাই তো? ওকে, তাহলে ডি মাইনাস আর যদি বের করতে চাই এই বিন্দু থেকে এই বৃত্তের কেন্দ্র, তাহলে প্রথমে আমাদের এই বৃত্তের কেন্দ্র লাগবে কত? 4, 3। তাহলে 4 হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং বিন্দুটা কত? 4 - 3। তাহলে চিন্তা করো তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? অবশ্যই 6 হবে। কেন? বিকজ 4 কাটা যাবে, 3 যোগ করলে 6 হয়, 6 স্কোয়ার, তার রুট, সো 6। এবং এই বৃত্তটার খেয়াল করাবো, ব্যাসার্ধ কিন্তু 4। এই বৃত্তটার ব্যাসার্ধ 4। ভাই ব্যাসার্ধ নির্ণয়, দেখো ব্যাসার্ধ নির্ণয় করা ভাই আমি আসলে তোমাদেরকে দেখাবো না, কেননা এটা তোমাদের অলরেডি তোমাদের বেসিক আছে। ব্যাসার্ধ নির্ণয় অ্যাডমিশন টেস্টের তুমি একজন স্টুডেন্ট, তো তোমার ব্যাসার্ধ নির্ণয়ে যদি প্রবলেম থাকে সেটা তোমার জন্য লজ্জাজনক বিষয়। তারা সূত্র জানি, তাই না? সেই সূত্র বসালে হয়ে যায়। জি কত? -4, দ্যাট মিনস 4 স্কোয়ার আমি বলতে পারি। আচ্ছা আমি যদি সরাসরি বলি জি হচ্ছে 4, দ্যাট মিনস 16, আর এফ হচ্ছে 9, -9, দ্যাট মিনস 4। তো ব্যাসার্ধ 4, সুতরাং মানে সর্বনিম্ন দূরত্ব কত? 6 - 1 হচ্ছে 2। বুঝতে পারছো? সো আমাদের পরিধির সর্বনিম্ন দূরত্ব কত হবে? 2। পরিধির সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 2। ওকে, দেখো নেক্সট নেক্সট হচ্ছে ফাংশন থেকে একটা প্রশ্ন করছে। ফাংশন থেকে প্রশ্ন করছে কি যে জি অফ এফ অফ এক্স এর মান ডোমেন নির্ণয় করতে বলছে, যেখানে একটা ফাংশন দেওয়া আছে এত আর জি অফ এক্স এত। তাহলে চিন্তা করো, প্রথমে আমাদেরকে লিখতে হবে কি জি অফ এফ অফ এক্স এইটা সমান আসলে কত? জি অফ এফ অফ এক্স এটা সমান কত হয়? এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এটা হচ্ছে এইটা এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এই ফাংশনটার ডোমেন খেয়াল করো, আমি তোমাদেরকে মুখে মুখে ক্যালকুলেশনটা করে নিই। এক্স স্কোয়ার মাইনাস 1 এই ফাংশনটার হচ্ছে ডোমেইন। ডোমেইন মানে কি? এক্স এর যে সমস্ত মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। একটু চিন্তা করো তো, তোমরা একটু ডিপলি চিন্তা করো। এক্স এর মানটা মনে করো, এক্স এর মানটা মনে করো 1, তখন কিন্তু ফাংশনটা সংজ্ঞায়িত হবে। আচ্ছা, এক্স এর মানটা যদি 0 হয় কোনোভাবে, যদি এক্স এর মানটা 0 হয় তাহলে টোটাল ফাংশনের মান হয়ে যাবে -1, যেটা আমাদের অসংজ্ঞায়িত আমরা বলে থাকি, তাই না? যদিও জটিল সংখ্যা এর একটা ব্যাপার স্যাপার আছে, বাট আমরা এটাকে অসংজ্ঞায়িত বলবো এই ক্ষেত্রে। তার মানে কি, তুমি এক্স এর একটা জিনিস খেয়াল করো, এখানে রাশিটা এমন আছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এইটা গ্রেটার অর ইকুয়াল 0, দ্যাট মিনস কি এক্স স্কোয়ার মাইনাস 1 গ্রেটার অর ইকুয়াল 0। তার মানে তুমি যদি হিসাব পত্র করো তাহলে এক্স স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল 1, তাই না? তার মানে এক্স যদি করতে দাও তাহলে আলটিমেটলি কি হবে? প্লাস মাইনাস টাইপের কিছু একটা আসবে, +-1। +-1 মানে কি? আলটিমেটলি দেখো এক্স এর মানটা তুমি যদি 1 এর চাইতে বড় বসাও তখনও ফাংশনটা সংজ্ঞায়িত হবে, আর এক্স এর মানটা যদি 1 এর চাইতে ছোট বসাও তখনই ফাংশন সংজ্ঞায়িত হবে। কিভাবে? দেখো এক্স এর মানটা যদি 1 এর চাইতে সরি -1 এর চাইতে ছোট, তাহলে চিন্তা করো তো, তোমাদের যদি একটা প্রশ্ন করি যে -2 এবং -1, এই দুইটার মধ্যে ছোট কে? অবশ্যই -2, তাই না? -1 -2 এই দুইটার মধ্যে ছোট হচ্ছে -2। সো -2 যদি তুমি ওই সমীকরণে বসাও বা ওই ফাংশনে বসাও তাও কিন্তু একটা মান তুমি পাওয়া। তার মানে এর জন্য সংজ্ঞায়িত, অর্থাৎ -1 এর চাইতে ছোট সমস্ত মানের জন্য সংজ্ঞায়িত হবে। আবার
1 এবং 2 এর মধ্যে বড় কে 2, সো 2 বসালে ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে। তার মানে কি তুমি 1 এর চাইতে যত বড়ই মান বসাও ফাংশনটা সংজ্ঞায়িত হবে, আর -1 এর চাইতে যতই ছোট বসাও ফাংশন সংজ্ঞায়িত হবে। তো এই কথাটাকে সাপোর্ট করে শুধুমাত্র এই অপশনটা। দেখো এক্সটা 1 এর চাইতে বড় অথবা হচ্ছে এক্সটা 1 এর চাইতে -1 এর চাইতে ছোট, এই দুই সমস্ত ক্ষেত্রেই আলটিমেটলি ফাংশনের মানটা সংজ্ঞায়িত হবে। সো ফাংশন সংজ্ঞায়িত হওয়া মানে তার ডোমেন ওইটা। বুঝতে পারছো? ওকে, দেখো পরবর্তীতে অন্তরীকরণ থেকে প্রশ্ন করছে 5y স্কয়ার এত, একে জাস্ট তুমি বেসিক্যালি ডিফারেন্সিয়েশন করবে। 5 স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 10y sin x এর ডিফারেন্সিয়েশন করলে সরাসরি 10y ইনটু dy বাই dx প্লাস এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos y ইনটু dy বাই dx, আর একে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, তাই তো? সুতরাং তুমি যদি ডিওয়াইটাকে এক পাশে রাখো কত হবে? 2x। চিন্তা করো ডিওয়াই ছিল 10y, ওকে, প্লাস কি যাবে? cos y। এই ছিল তোমাদের ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো? এখন অপশনে কোথায় আছে খুঁজো। 2x ডিভাইড বাই 10y cos y, এই যে শেষ। বুঝতে পারছো? ওকে, নেক্সট এই কোশ্চেনটা আমি একটু গুরুত্ব সহকারে করব তোমাদের জন্য। দেখো প্রশ্ন বলছে যে x এর কোন মানের জন্য এত এর মান ক্ষুদ্রতম হবে। দুইটা প্রশ্ন। দেখো আমরা জানি যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম নামে দুইটা জিনিস আছে। ক্ষুদ্রতম বৃহত্তম এগুলোকে আমরা ফাংশনের চরম মান বলে থাকি। তাহলে ক্ষুদ্রতম মান হচ্ছে কি যে ওই ফাংশনটা সবচেয়ে কম মান পাবা, সবচেয়ে কম মান ওই চলকের জন্য, মানে যেই চলকের জন্য ফাংশনের মানটা কম পাবা, সর্বনিম্ন পাবা, সেটা হচ্ছে ক্ষুদ্রতম। আর ওই চলকের জন্য ওই ফাংশনটার মান যদি সর্ববৃহৎ পাও তখন তো বৃহত্তম মান, তাই না? যেটাকে আমরা চরম মান বলে থাকি। তাহলে চিন্তা করো আমরা আমাদের রাশিটা কি দেওয়া আছে সেটা একটু দেখি। f of x মান দেওয়া আছে sin কিউব x ইন্টু cos x। আচ্ছা, এখন যে জিনিসটা দেখো আমরা গতানুগতিক হইতে যেই কাজটা করতাম সেটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করব, বসাবো 0, দুইবার ডিফারেন্সিয়েশন করব, ওই যে x এর মান একটা পাবো না, সেই x এর মানটা 2 নম্বর সমীকরণে এসে বসাবো। অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েশন করার পর যেই রেজাল্টটা পাবো দুইবার ডিফারেন্সিয়েশনে বসাবো। বসানোর পর আমরা দেখব যে যদি গ্রেটার দেন 0 পাওয়া যায়, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তার জন্য আমরা কি করব? লঘুমান পাবো। আর যদি লেস দেন 0 পাওয়া যায় তাহলে তার জন্য আমরা গুরু মান পাবো। বুঝতে পারছো? এই তো ছিল বেসিক বিষয়, তাই না? মনে আছে তোমাদের? আচ্ছা, যদি এইটা বেসিক বিষয় হয় তাহলে আমরা অ্যাডমিশন টেস্টে অন্তত সেম কাজটা এত দ্রুত বা এত বেশি দীর্ঘায়িত করবো না, তো আমরা খুবই সংক্ষিপ্তভাবে করবো। তো সেই সংক্ষিপ্ত জিনিসটাকে একটু খেয়াল করো। সেই সংক্ষিপ্ত পার্টটা কি? তুমি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে f অফ x সমান কত হবে? আচ্ছা একটু সাইডে লিখি। একে একবার ডিফারেন্সিয়েশন করবা, তুমি কত পাবা? দেখো যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে 3 sin স্কয়ার x ইন্টু 3 sin স্কয়ার x, আবার sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়, cos স্কয়ার x। ভাই এইটা তোমাদেরকে বুঝতে হবে যে একে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা তোমার এক লাইনে পারতে হবে। তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি যদি ইন্টারমিডিয়েটের সেই কাঁচা বাচ্চা হইতা তাহলে তোমাকে ধরে ধরে পড়ানো হইতো, বাট এখন সেই সময়টা আসলে নাই। তোমাদেরকে এখন এতটুকু বেসিক মাথার মধ্যে নিয়ে আগাইতে হবে। তাহলে এফ প্রাইম এক্স এটা সমান আমাদেরকে 0 বসাইতে হবে হিসাব মতো। তাহলে এটা সমান 0 বসাও। যদি এটা সমান 0 হয় তাহলে কি ঘটনা ঘটবে? তুমি যদি সাইন স্কোয়ারটা কমন নাও তাহলে কি হবে? 3 cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে? তাহলে 3 cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স সমান 0, তার মানে হয় এটা হবে সাইন স্কোয়ার এক্স সমান 0, অথবা এই জিনিসটা সমান 0 হবে। কত হবে? 3 cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা সমান 0 হবে। তো চিন্তা করো একটা জিনিস বেসিক্যালি, যে এক্স এর মান 0 অথবা পাই, এর জন্যই আলটিমেটলি সাইনের মানটা 0 হবে। কারণ আমরা জানি সাইন 0 যদি হয় তখন সেটা n পাই এর জন্য 0 হয়। অর্থাৎ এক্স এর মানটা যদি n পাই হয় তখন সাইনের মানটা 0 হয়, আমরা জানি। প্রশ্নে তাকাও, প্রশ্নে কিন্তু একটা শর্ত বলে দিছে যে এক্স এর মানটা তোমার পাই এর চাইতে ছোট হওয়া লাগবে, 0 চাইতে বড়। তাহলে চিন্তা করো তো, এখানে তুমি 0 এবং পাই কোনোটাকেই গ্রহণযোগ্য করতে পারতেছো না, তার মানে এই পার্টটা পুরো বাদ। এখন যা মান আমার এখান থেকে বের করতে হবে। এখান থেকে হিসাবপত্র যদি করো তাহলে 3 সমান কত লেখা যায় দেখো তো? সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স, তাই তো?
যদি তাই হয় তাহলে চিন্তা করো তো যে tan x সমান আলটিমেটলি কত হয়, প্লাস মাইনাস রুট থ্রি, প্লাস মাইনাস রুট থ্রি, তাই তো? তাহলে tan x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট থ্রি। এখন চিন্তা করো, এখান থেকে হিসাবপত্র করলে তুমি x এর মানে একটা পাবা হচ্ছে পাই বাই থ্রি, যেটা প্রথম চতুর্ভাগে, এবং আর একটা পাবা হচ্ছে 2π/3, যেটা দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে π/3 এর জন্য তুমি কি মান পাবা? চিন্তা করো তো, π/3 এর জন্য তুমি হচ্ছে পজিটিভ মান পাবা, যেহেতু এখানে প্লাস মাইনাস রুট আছে, প্লাস মাইনাস না, সো π/3 এর জন্য পজিটিভ মান পাবা, এবং এই 2π/3 এর জন্য কি মান পাবা? নেগেটিভ মান পাবা, নেগেটিভ, অর্থাৎ মাইনাস পাবা, মাইনাস পাবা না? সো যদি তুমি মাইনাস পাও তাহলে সেই এই ফাংশনটার মান তুমি কি সর্বনিম্ন মান পাচ্ছ না? মানে যদি মাইনাস পাও, বিকজ এখানে তো হবে এটা হয় প্লাস থ্রি অথবা মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি যার জন্য পাবা এক্স এর ওই মানের জন্য ফাংশনটির মান সর্বনিম্ন, আর রুট থ্রি অর্থাৎ প্লাস যার জন্য পাবা এক্স এর ওই মানের জন্য ফাংশনটি সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো আমাদেরকে যেহেতু বলছে ক্ষুদ্রতম মান নির্ণয় করতে, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে কত, 2π/3। এখন দেখো এই পাই এর মানটা কিন্তু থ্রির কাছাকাছি, বিকজ পাই ইকুয়ালস টু 3.1416, তার মানে এটা কেটে দেওয়া যায়, তাহলে কত আছে, 2, মানে এটা মূলত ইকুইভ্যালেন্ট 2, তার মানে আমাদের যে মান পাবো সেটা হচ্ছে 2, এই যে ফাংশনটার মান হচ্ছে 2। আশা রাখি বুঝতে পারছো। ওকে, দেখো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। পরবর্তীতে কি বলছে? পরবর্তী বলছে অন্তরীকরণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ লিমিট থেকে একটা কোশ্চেন করছে, এত এর মান বের করতে বলছে। খেয়াল করো তো ভাই, তোমাদের যদি মাথায় একটু বুদ্ধিশুদ্ধি থেকে থাকে বা তোমরা যদি একটু বেসিক বিষয়টা বুঝে থাকো, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার করতে টু বি অনেস্ট কত সেকেন্ড সময় লাগবে তোমাদের সর্বোচ্চ? জাস্ট এই লিমিটটা পুট করে দেবা, 2 এর মানটা বসাই দেবা, ঠিক আছে? তাহলে কত হবে, 8 মাইনাস 2 ডিভাইড বাই কত, 2, হিসাবপত্র করে দেখো মান 30 আসবে। এই তো, কি 8 স্কোয়ার মানে 64 মাইনাস 4 60, 60কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও কত হয়, 30, এই যে 30, সঠিক উত্তর তো আছে 30। বুঝতে পারছো? আছে তো নাকি? ওকে, দেখো এটা ছিল একটা প্রশ্ন। সেকেন্ড আর একটা প্রশ্ন ছিল যাই যোগজীকরণের, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, প্রশ্নটা একটু দেখো, আমি তারপরে এই প্রশ্নের ব্যাখ্যায় চলে যাব। এটা হচ্ছে তোমার নির্দিষ্ট যোগজ, টপিক্সটা যদি আমি লিখতে পারতাম তাহলে লিখতাম আর নির্দিষ্ট যোগজ, অর্থাৎ লিমিট দিয়ে আমরা যোগজীকরণ করে থাকি সাধারণত। দেখো আমরা হচ্ছে এই জিনিসটুকু মাথার মধ্যে রাখবো, যদি আমরা এই জিনিসটা করতে যাই তাহলে এর পরিবর্তে আমরা আসলে কি লিখতে পারি, চিন্তা করো, জিরো বি না, তুমি জিরো বি, অর্থাৎ লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট বি, লোয়ার লিমিট এ, আপার লিমিট বি। যদি এই ধরনের সিচুয়েশন হয় তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, জিরো অফ এ এফ অফ এক্স প্লাস জিরো অফ এ, সরি একটু মিস্টেক করে একটু ভুল লিখেছি আমি, এটা হবে না, এ জিরো এফ অফ এক্স ডিএক্স প্লাস জিরো বি এফ অফ এক্স ডিএক্স। এই জিনিসটা একটু বুঝো, এটা বোঝার মতো কিন্তু বিষয়, এটা প্রকৃতপক্ষে বোঝার মতো বিষয়। কেন? বিকজ তোমার এই জিনিসটার সমান কি লেখা যায়, এটা প্লাস এটা, দেখো তো এই যে এখানকার যে আপার লিমিট আছে, এখানকার যে আপার লিমিট আছে, এখানকার যে আপার লিমিট আছে এবং এখানকার যে লোয়ার লিমিট আছে, মিলে গেছে না? তাহলে আপার লিমিট লোয়ার লিমিট যদি মেলে তাহলে তারা পরস্পরকে নালিফাই করবে, বা তারা, তাহলে বাদ বাকি যারা আছে তারাই ওই পুরো লিমিটটা ক্যারি করবে। বুঝতে পারছো? আপার লিমিট লোয়ার লিমিট হবে। ওকে, তাহলে আমাদের প্রশ্নে বের করতে বলছে কি 1 5, তাই তো? মানে আপার লিমিট 5, লোয়ার লিমিট 1। এই ক্ষেত্রে আমি কি করতে পারি একটু দেখো, আমি আরেকটা পেজ অ্যাড করে নিই। আচ্ছা আমরা কি এই জিনিসটা লিখতে পারি ভাই, একটু বলো তো, 0 of 5 এফ অফ এক্স ডিএক্স সমান কত লিখতে পারি, 0 of 5, 0 of 1 ডিএক্স প্লাস, মানে অবশ্যই এফ অফ এক্স ডিএক্স থাকবে, 1 5 এফ অফ এক্স ডিএক্স। এই জিনিসটা কিন্তু লিখতে পারি। কেন? আমরা কোন কারণে লিখতে পারি দেখো, এইখানে হচ্ছে তোমার আপার লিমিট 1, লোয়ার লিমিট 1, তাহলে এই আপার এবং লোয়ার আমরা কি জানি, আপার এবং লোয়ার পরস্পরকে কি করে, নালিফাই করে, তাহলে এ এ বাদ। তাহলে চিন্তা করো, এটা এটা বাদ যাবে,
তাহলে এইটা এবং এইটা হচ্ছে বাদ যাবে। যদি এটা বাদ যায় তাহলে 0 এবং 5 বাঁচবে, যেরকম তোমার প্রশ্নে আছে। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আচ্ছা, এটার মান কত দেওয়া আছে? 1। এটার মান দেওয়া আছে 1। ওকে, আর এর মান দেওয়া আছে কত? 2। তাহলে আমাদের দরকার হচ্ছে এইটা। ঠিক আছে, সরি, এফ অফ এক্স ডিএক্স লিখতে হবে। স্যার লিখে নিও, সমস্যা নেই, তাই তো? তাহলে যদি বাদ দাও তাহলে আলটিমেটলি -1 হয়। অর্থাৎ 1, লোয়ার লিমিট 1, আপার লিমিট 5, এফ অফ এক্স ডিএক্স, যদি এই জিনিসটার মান বের করতে বলো তাহলে -1 হবে। ঠিক আছে, এরকম খেয়াল করো, এই যে এইটার মান বের করতে বলছে, তাহলে এটার মান কত হবে? -1। বুঝতে পারছো? এর মান হবে -1। ওকে, দেখো পরবর্তীতে আমাদের কি প্রশ্ন আসছে আমাদের সামনে, একটু দেখি। ধ্রুবীকরণ থেকে আরেকটা কোশ্চেন আসছে এত। আচ্ছা, যদি এটা আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে করতে চাই, নিচে আছে না এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে প্লাস 16, অর্থাৎ এই 25 এর পরিবর্তে আমরা 9 প্লাস 16 কিন্তু লিখতে পারি, তাই না? তাহলে ঘটনাটা কি ঘটলো খেয়াল করো তো। ঘটনাটা হলো এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। যদি এইটা হয়, খেয়াল করো, যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমরা কিন্তু ট্যানের একটা সূত্র জানি। ট্যানের সূত্রটা কি ছিল মনে আছে? যে এফ অফ এক্স ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার, যদি এমন সিচুয়েশন থাকে তাহলে আমরা লিখি 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স ডিভাইড বাই এ। এই কথাটা লেখা যায়, বুঝতে পারছো? সো এটা সূত্র ছিল। যদি এই কথাটা লেখা যায় তাহলে এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? 1/4 ইন্টু ট্যান ইনভার্স কত? এক্স প্লাস 3/4। এই জিনিসটাই আমাদের বের করতে বলছে। এই যে 1/4 ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস 3/4, এটাই ছিল বেসিক বিষয়। বুঝতে পারছো? ওকে, গট ইট। দেখো নেক্সট হচ্ছে দ্বিপদী বৃত্তি থেকে একটা প্রশ্ন করছে ভাই, এই যে এক্স বিবর্জিত পদ, এক্স বিবর্জিত পদ, দেখো এই এক্স বিবর্জিত পদটা তোমরা নির্ণয় করতেছো ক্লাস সেই 9-10 থেকে। সো এক্স বিবর্জিত পদ তোমার কাছে আসলে কোনো বড় বিষয় না, বুঝতে পারছো? দেখো আমরা দ্রুত করে ফেলবো, আমার বৃত্তিতে দেওয়া আছে এরকম, তোমরা জানো, তারপরে তোমাদেরকে একটু রিকল করাই দিচ্ছি বিষয়টা, বুঝতে পারছো? আচ্ছা, ধরে নিচ্ছি আমরা যে সেই অ্যাজ ইউজুয়াল আর প্লাস 1 তম পদে সবকিছু বিদ্যমান থাকবে। তাহলে যদি তাই থাকে আমরা লিখে ফেলি এক্স না, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস আর ইন্টু -1 টু দি পাওয়ার আর, এইখানে কথাটা লিখতে হবে -1 টু দি পাওয়ার আর ইন্টু 1/x টু দি পাওয়ার আর। এটা তো আমাদের সেই বিস্তৃতি। ওকে, তাহলে -1 টু দি পাওয়ার আর হইল 8cr, x টু দি পাওয়ার কত হয়? 8 মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস আর। তাহলে চিন্তা করো, 8cr ইন্টু এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 12। তাহলে চিন্তা করো, আমাদের এক্স বিবর্জিত পদ বলছে, তাই না? এক্স বিবর্জিত পদ মানে কি? যে এক্স এর ঘাত হচ্ছে 0 হবে, তার মানে এত সমান কত? 0, দ্যাট মিন্স আর সমান 4। আচ্ছা, যদি আর সমান 4 হয় তাহলে এইটাই হচ্ছে আমার সেই পদ, তাই না? এ হচ্ছে সেই পদ। তাহলে কত? -1 টু দি পাওয়ার 4 ইন্টু 8c4। দেখো, যেহেতু -1 এর ঘাত জোর, সুতরাং এটা +1 হয়ে যাবে, সেটা বাদ। তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই পদ। তো এটা কত হবে? এটা হতো 8 7 6 5 1 2 3 4, 4 কাটা 3 2, তাহলে কত হয়? 7 2 গুণে 14, 5 14 70। আমাদের 70 হচ্ছে সেই পদটা, যেই পদে আমাদেরকে মান বের করতে বলছে। অর্থাৎ এই বিস্তৃতিতে এক্স বিবর্জিত পদটা কত? 70। এক্স বিবর্জিত পদটা হচ্ছে 70। বুঝতে পারছো? ওকে, দেখো পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে একটু দেখে ফেলি। ওকে, আচ্ছা, বলছি এত পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ, তাহলে ওই পরাবৃত্তটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে প্রকাশ করি। সেটা কত? y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়ালস টু -8x, যাতে এটা পাশে চলে যাবে, তো প্লাস 24। একটু দেখো তো, বোঝানো জিনিসটা একটু বুঝতে হবে, ঠিক আছে? এই ঘটনাটা ঘটে কেন ভাই? -23 ছিল, এখানে +24 কেন হলো? এই যে +1 আছে না, সো উভয় পাশে +1 মাইনাস করে দিলে আলটিমেটলি এটা হবে 23, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তার মানে কি y - 1 হোল স্কয়ার সমান, এখান থেকে যদি আমরা কমন নেই, কত কমন নেই? মনে করো হচ্ছে আমরা 8 কমন নিলাম, মানে -8 কমন নিলাম, তাহলে জিনিসটা কি হবে? x - 3, এই তো।
যদি তাই হয়, এটাকে যদি আমরা আরেকটু এক লাইন ফার্দার মডিফিকেশন করি, তাহলে চিত্রটা এমন হয় 4 ইন্টু -2 ইন্টু এক্স প্লাস 3, সরি এক্স মাইনাস 3। এই তো জিনিসটা হচ্ছে এই, তাই তো? ওকে, তাহলে এ এর মান কত খেয়াল করে, এখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে এ এর মান হলো -2, এর মান হচ্ছে -2। ওকে, তাহলে এই যে পরাবৃত্ত, সেই পরাবৃত্তটার চেহারা আসলে কেমন হবে বলো তো? যেহেতু এক্স অক্ষ ছোট, তার মানে এক্স অক্ষকে খেয়ে ফেলবে, তো পরাবৃত্তের চেহারা এরকম হবে। তো যদি এরকম চেহারা হয়, তাহলে নিয়ামক রেখা কোথায় হবে? এরকম। তাহলে এই পরাবৃত্তের জন্য, দেখো এই পরাবৃত্তের জন্য পরাবৃত্তটা কত একটু লিখি এখানে আমরা, y minus 1 whole square is equals to 4 into -2 x minus 3। এই পরাবৃত্তের জন্য নিয়ামক রেখাটা কোথায় হবে? এরকম কিছু পরাবৃত্ত হলে নিয়ামক রেখা এটা, এটা হচ্ছে নিয়ামক রেখা। যদি এইটা নিয়ামক রেখা হয়, তাহলে সেই নিয়ামক রেখাটার সমীকরণ কত হবে? আমরা জানি এই নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে হবে x is equals to minus a। বুঝতে পারছো? x is equals to minus a, x is equals to minus a। ওকে, তাহলে চিন্তা করো নিয়ামক রেখা x মানে কত এখানে? x minus 3 মাইনাস এ কত? -2, তাই না? তাহলে কত হবে চিন্তা করো তো, x minus 3 সমান হবে হচ্ছে 2। দ্যাট মিন্স x is equals to 5 অথবা x minus 5 0, যে কোনো একটা x। বুঝতে পারছো? ওকে, তো x minus 5 is equals to 0 এই দেয়া আছে। দেখো ভাই, আসলে এটা কিন্তু কোনো জটিল প্রশ্ন ছিল না। তোমাদের দেখে হয়তো প্রথমে প্রথমে মনে হতে পারে আরে বাবা এত বড় জটিল, বাট প্রকৃতপক্ষে না, জটিল না। ওকে, বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন করছে, খেয়াল করো সূত্রের কত ব্যবহার। এই যে দেয়া আছে না, a is equals to sin inverse x, তার মানে একটা মান দেয়া আছে, বের করতে বলছে 1 minus tan স্কয়ার 1 plus tan স্কয়ার। তোমাদের জানার জন্য বলে রাখি, এর সমান কিন্তু বলা যায় কত? cos 2a। সো যদি cos 2a হয়, খেয়াল করো তো cos 2a, সো cos 2a সমান আমরা কত লিখতে পারি? cos 2a সমান এটা লেখা যায়, cos 2a সমান কত লেখা যায়? আবার তুমি সাইনের সূত্রে সরাসরি চলে যেতে পারো। সাইনের সূত্রে কি হবে? 1 minus 2 sin স্কয়ার a, তার মানে এবার বসাও 2 ইন্টু sin স্কয়ার a সমান কত? sin ইনভার্স 3/5, দ্যাট মিন্স কত? 3 স্কয়ার বাই 5 স্কয়ার। এই হচ্ছে হিসাবপত্র। বুঝতে পারছো? এখন যদি এটা হিসাবপত্র হয়, খেয়াল করে এটা কত হবে? 5 5 25 মাইনাস 3 3 9 দ্বিগুণে 18 ডিভাইড বাই 25, তার মানে কি 7 ডিভাইড বাই 25। এই যে 7 ডিভাইড বাই 25, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? ওকে, দেখো তোমরা কি আসলে বুঝতে পারছো আমি কিভাবে কি করলাম? তোমাদের মনে কি প্রশ্ন এখন আছে? প্রশ্ন থাকতেই পারে। দেখো 1 minus tan স্কয়ার ডিভাইড বাই 1 plus tan স্কয়ার, এটা সমান সরাসরি লেখা যায় cos 2a। cos 2a এটা ডিরেক্ট সূত্র, cos 2a এটা ডিরেক্ট সূত্র কিন্তু। আচ্ছা, সেকেন্ড কি হবে? cos 2 এর আবার আরেকটা সূত্র আছে sin এর মাধ্যমে, 1 minus 2 sin স্কয়ার a। এই cos 2 এর আরো একটা বিখ্যাত সূত্র অনেক বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে 2 cos স্কয়ারে -1। এটাও একটা সূত্র, এটা এখন লাগে নাই, বাট এটাও অনেক বেশি ব্যবহৃত একটা সূত্র। তোমাদের আনুষঙ্গিক কিছু তথ্য দিয়ে দিলাম। তাহলে 2 cos স্কয়ার -1, আচ্ছা এটা, বাট এখানে 1 minus 2 sin স্কয়ারে লাগাইছি আমরা, বিকজ sin এর মানটা দেওয়া আছে, জাস্ট ওই মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন। বুঝতে পারছো? ওকে, যদি অ্যাডমিশন টেস্টের ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার এই জিনিসটা বোঝা অবশ্যই দরকারি এবং অবশ্যই বুঝতে হবে এটা। ঠিক আছে, জটিল কিছু না আমরি। ওকে, দেখো পরবর্তীতে একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে কি a প্লাস b এর মান বের করতে বলছে। tan এর সমান হাফ এবং এত। আচ্ছা, এই জিনিসটা মনে রাখবেন, মান হচ্ছে π/4 হয়। যদি tan ইনভার্স a এর মান থাকে হলো, মানে tan এর মান যদি হাফ থাকে এবং tan b এর মান যদি 1/3 হয়, তাহলে মনে রাখবা যে a প্লাস b অর্থাৎ এই কোণটার মান হলো π/4 হবে। তারপর আমি দেখাই দিচ্ছি প্রশ্নটা, খেয়াল করো। প্রশ্নটা হচ্ছে tan a সমান কত? হাফ। tan b সমান কত? 1/3। বের করতে বলছে a প্লাস b এর মান, তাই তো? আচ্ছা, a প্লাস b এর মান যদি বের করতে বলে, তাহলে আমরা কি বলতে পারি যে tan a প্লাস b সমান কত হয়? tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। tan a মান কত? হাফ, প্লাস ওর মান কত? √3 ডিভাইড বাই কত? 1 মাইনাস হাফ ইন্টু 1/3। আচ্ছা, হিসাবপত্র করলে -1 হয়, সরি একটু মিস্টেক হয়েছে, আমি বলি। হিসাবপত্র করলে হয় হচ্ছে তোমার -1, দ্যাট মিন্স tan a প্লাস b সমান হচ্ছে -1, দ্যাট মিন্স 135 ডিগ্রি, 135। ঠিক আছে,
এই -1 যেহেতু আছে তার মানে এর মানটা হচ্ছে 135 ডিগ্রি হবে। অথবা এখন যদি 135 ডিগ্রি অপশন না দেওয়া থাকে, ধরো অপশনে 135 ডিগ্রি দেওয়া নেই, তখন আলটিমেটলি যদি +1 হয়, একটু হিসাব করো, সূত্র ঠিক আছে তো? 1 মাইনাস, দ্যাট মিনস 6 মাইনাস 1। সরি সরি, এটা তো +1, সরি সরি, +1 +1 +1 হলো 45 ডিগ্রি। আমি ওই সময় প্রথমেই বলে নিছি 45 ডিগ্রি বা পাই বাই 4। এটা +1 কেন হবে? বিকজ 3 দ্বিগুণে 6, 6 থেকে 1 বাদ দিচ্ছ, সো প্লাস হতে হবে। ঠিক আছে, সরি একটু মানে মিস্টেক করছিলাম। সো 10a + b = 45 ডিগ্রি, দ্যাট মিনস পাই বাই 4। বুঝতে পারছো? আমি বলছিলাম প্রথমেই যে যদি এই হাফ এবং 1/3 থাকে, হাফ এবং 1/3 থাকে, তাহলে মনে রাখবা কোণের মানটা পাই বাই 4। এটা মনে রাখবা, বিকজ এত কিছু করার তখন সময় নাও থাকতে পারে, হুট করে দাগাই দিবা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, নেক্সট নেক্সট দেখো স্থিতিবিদ্যা থেকে একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নটা কি, এর অ্যান্সার হলো 120 ডিগ্রি, মনে রাখবা। বলছে যে পি কিউ আর হচ্ছে কি সমান, পি কিউ আর সমান, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তাই তো? তো পি কিউ আর যদি সমান হয়, তাহলে আমরা লব্ধি সূত্র প্রয়োগ করি। আর স্কয়ার সমান কত? পি স্কয়ার কিউ স্কয়ার 2 পি কিউ কজ আলফা। দেখো সবাই সমান, তখন সবার পরিবর্তে পি স্কয়ার লিখতে পারি, 2 ইন্টু পি স্কয়ার কজ আলফা। পি স্কয়ার সব গায়েব করে দাও, তাহলে কত হয়? 1 + 2 + 2 cos আলফা, দ্যাট মিনস কত? -1/2 সমান cos আলফা, সমান হচ্ছে cos 120 ডিগ্রি। সুতরাং আলফা সমান হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মানটা কত হবে? 120 ডিগ্রি। বুঝতে পারছো? এটা একদমই পানি ভাত আমাদের কাছে, কিন্তু এটা পানি ভাত। ঠিক আছে, এটা আলটিমেটলি আমরা একটা জায়গায় করি না, বেশ কিছু জায়গায় করি। স্থিতিবিদ্যাতে করছি, আমরা ফিজিক্সে করছি, ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টার পড়ার সময় তোমরা অবশ্যই করছো। বুঝতে পারছো? ওকে, দেখো নেক্সট নেক্সট আমাদের একটা প্রশ্ন করছে, প্রশ্নটা হচ্ছে সম্ভাবনা, অর্থাৎ বিস্তার পরিমাপ সম্ভাবনা থেকে প্রশ্ন করছে আমাদের। এটা এসএসসি লেভেলের তোমার যদি নলেজ থেকে থাকে, তারপরে তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারবা। কেন? বিকজ এটা সলভ করতে আলটিমেটলি আমার কোনো নলেজ লাগে না। বলছে 5 জন বালক 9 জন বালিকা, তাহলে টোটাল সংখ্যাটা কত? টোটাল, সরি, 5 জন বালক এবং 4 জন বালিকা, তাহলে টোটাল সংখ্যাটা হচ্ছে কত? চিন্তা করো, টোটাল সংখ্যাটা হচ্ছে আমাদের 9, অর্থাৎ টোটাল হলো 9। বলছে যে বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাহলে বালকের প্রথম, আচ্ছা বালকের প্রথম আসার সম্ভাবনা আগে বের করে ফেলি। বালক আছে 5 জন, টোটাল আছে 9 জন, তাহলে বালকের প্রথম হওয়ার সম্ভাবনা কত? 5/9। আচ্ছা সেকেন্ড, বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা, তাহলে বালিকা আছে কয়জন? 4 জন। আচ্ছা এবার এখানে 9 বসবে না 8 বসবে বলো তো? অবশ্যই 8 বসবে। কেন ভাই? কারণ টোটাল 9 জন থাকলেও অলরেডি বালক তো ফার্স্ট হয়ে গেছে, তাহলে বালক তো বাদ, তাহলে বাদ বাকি 8 জনের মধ্যে কম্পিটিশন হবে। ঠিক আছে, এই ছিল বিষয়। তাহলে চিন্তা করো, হিসাবপত্র করলে আমাদের হাফ হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে 5/18, 5/18, 5/18 সম্ভাবনা। এখন যদি আমি প্রশ্ন করি যে 5 জন বালক দৌড়াচ্ছে, 4 জন বালিকা দৌড়াচ্ছে, বালকের পরিবর্তে আমি বলে দিলাম, বালকের পরিবর্তে বলে দিলাম বালিকার প্রথম এবং বালকের দ্বিতীয় হওয়ার সম্ভাবনা। অর্থাৎ প্রশ্নটা একটু উল্টাই দিছি, এখানে ছিল বালক প্রথম, আমি দিছি বালিকা প্রথম, বালকের দ্বিতীয় হওয়ার সম্ভাবনা। তখন সম্ভাবনাটা কি হয় তোমরা একটু বের করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা হচ্ছে এখানেই সমাপ্ত করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকবে, ভালো থাকবে এবং তোমার বন্ধু বান্ধবকে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে অবশ্যই জানিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।